দর্শক, আমি তৌহিদ শান্ত আজকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা জানেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং সেখানে তিনি নিয়ে গিয়েছেন বাংলাদেশের কয়েকটি দলের রাজনৈতিক নেতাদের নিয়ে গিয়েছেন। বিএনপির মহাসচিবকে নিয়ে গিয়েছেন, এনসিপির একাধিক নেতা গিয়েছেন সেখানে, এবং জামাতের নেতাও গিয়েছেন। এবং সেখানে আমরা একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সেখানে এক ধরনের প্রতিবাদের চেষ্টা করছে, কিন্তু আসলে আদতে দেখা যাচ্ছে তারা বাংলাদেশ সরকার প্রধানের যে সফরসূচিতে যারা অংশ নিয়েছেন তাদের উপরে এক ধরনের হামলাই করেছেন। এই হামলার আমরা নিন্দা জানাই এবং এই জায়গাগুলোকে যেন সরকার আরও সুচারুভাবে সমাধান করতে পারে সেটি অবশ্যই সরকারের প্রতি আমাদের দাবি থাকবে। দাবিটা আমরা পরামর্শ দেব। আর আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে যে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তিনি অধিবেশনে যোগ দিতে গেলেন, আমরা যতটুকু বুঝি যে আসলে জাতিসংঘের অধিবেশনে আমরা দেখেছি যে সরকারের পার্ট যারা তারা যায়, যদিও এই রাজনৈতিক নেতাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জন বারবার বলার চেষ্টা করেন যে রাজনৈতিক নেতারাও তাদের সরকারের একটা অংশ। হ্যাঁ, এক ধরনের লেজিটিমেট দেওয়া যেতে পারে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতাই আসলে সরকারের অংশ, বাংলাদেশের যে কোনো মানুষই আসলে বাংলাদেশের সরকারের অংশ, এটি তো কনস্টিটিউশনালি বলাই যায়। কিন্তু আমরা যেটি নজিরবিহীন দেখেছি যে এরকমভাবে কোনো সরকার প্রধানকে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যেতে দেখা যায়নি। আমি এটাকে এখানে কোনো সমালোচনা বা আলোচনার জন্য বলছি না, এটার পেছনের বিষয়টি কী হতে পারে সেটি আলোচনার জন্যই বলছি। এবং যে কারণে আমাদের আজকের বিষয় নেতাদের নিয়ে জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা এবং প্রাসঙ্গিক বিষয়। আমাদের সঙ্গে এস.এম. রাশিদুল ইসলাম আছেন, সিনিয়র সাংবাদিক এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব, আহ্বায়ক, আমি দুঃখিত, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খুবই পরিচিত নাম এখনকার সময়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে। এবার নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর আওয়ামী কর্মীদের ডিম নিক্ষেপ, একজন গ্রেপ্তার। সরকারের ব্যর্থতা দেখছেন নাহিদ ইসলাম। সংস্কার নিশ্চিত করে নির্বাচনে যাবে এনসিপি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত চায়। একই সাথে সাংগঠনিক ও ভোটের প্রস্তুতি নিচ্ছে দলটি। একটি চক্র আওয়ামী লীগকে পুনর্বাসনের মিশনে নেমেছে, অভিযোগ রিজভীর। কাউকে নির্বাচনের জন্য সবুজ সংকেত দেয়নি বিএনপি। এবং শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানালেন ইসি সচিব। আসছে নির্বাচনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার সরকারি অনুমোদন। দর্শক, আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট আকারে দিতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথিদেরকেও প্রশ্ন করতে পারেন আপনাদের জানা অজানা নিয়ে। আমি সারোয়ার তুষারের কাছে আসবো নাকি রাশিদুল ইসলামের কাছে আসি? আপনি প্রেস উইংয়েই কাজ করছেন, আমরা ধরে নিচ্ছি যে অন্তর্বর্তী সরকারের এক খণ্ড আপনি। আমরা সাংবাদিক হিসেবে এবং সেই জায়গা থেকে জানতে চাই যে মিশনটা কি এখন, এই যে সফরের মিশন কি? ধন্যবাদ। অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধান, মানে সরকার প্রধানরা যাই, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে কোনো মিশন আছে কিনা, বা মিশনটা কি বাংলাদেশের জন্য? ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যিনি সহ-আলোচক সারোয়ার তুষার ভাই। দেখুন, এবারের যে জাতিসংঘের যে অধিবেশন, অধিবেশন তো 80তম অধিবেশন, মানে প্রতি বছরই হচ্ছে, কিন্তু এবারের অধিবেশনে বিশেষত্ব হচ্ছে যে আপনি জানেন যে 30শে সেপ্টেম্বর রোহিঙ্গা কনফারেন্স আছে। এবারের অধিবেশন আমি বলবো যে এটি ছিল সবচেয়ে বড় একটি, বাংলাদেশের জন্য খুব তাৎপর্যপূর্ণ। আপনি জানেন যে গত মাসে আগস্টের 24, 25 এবং 26 এই 3 দিন কিন্তু কক্সবাজারে এই একটা একটা এনগেজমেন্ট, এক ধরনের কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে কিন্তু আমাদের রাজনৈতিক দলের এই যে যেমন বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, এই এনসিপির কিন্তু আক্তার সাহেব বা আপনার
জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, বিএনপি নেতৃবৃন্দ, প্রায় 10 থেকে 11টি দলের নেতৃবৃন্দকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিনিধিদের। এটা সরকারের উদ্দেশ্য ছিল যে এই 30শে সেপ্টেম্বর যে জাতিসংঘের তত্ত্বাবধানে যে কনফারেন্সটি হবে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, এই কনফারেন্সের জন্য মানে সেখানে বাংলাদেশের একটা প্রস্তুতি নেওয়ার বিষয় ছিল যে মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই যে ক্রাইসিস, রোহিঙ্গা ক্রাইসিসকে মানে মিট আপ করার জন্য, রোহিঙ্গা ক্রাইসিসের সমাধান করার জন্য তাদের কী ভাবনা, বা তারা যদি ধরেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি ওই দলগুলো যদি আগামীতে ক্ষমতায় আসে নির্বাচনের পরে, তারা কীভাবে এই বিষয়টাকে সমাধান করবে। তো দেখুন এই প্রেক্ষাপটে কিন্তু এবার যে এই যে রাজনৈতিক 3টি রাজনৈতিক দলের যে প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু একদম বড় ধরনের উদ্দেশ্য ছিল। আরেকটি উদ্দেশ্য আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো, তাদের মধ্যে যে এখনও ঐক্য আছে, একটা ইউনিটি আছে, এগুলোকে বিশ্ব দরবারে এক ধরনের সেটাকে দেখানো। এটা আপনি জানেন যে আমাদের এই বিষয়টা আরো এলাবোরেটলি আমি জানতে চাই যে বিশ্ব দরবারে আপনারা এটা কিভাবে দেখাবেন বা প্রধান উপদেষ্টা কিভাবে আসলে সেটা উপস্থাপন করবেন? কারণ আমরা জানি জাতিসংঘ বা এই ধরনের কোনো মানে সুপার ইন্টারন্যাশনাল যেসব অধিবেশন বা অনুষ্ঠান হয়, সেখানে একদম সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে। হয়তো বা আপনি এখানে বলতে পারেন এক রকমের, হয়তো বা সাধারণ মানুষের জন্য পলিটিক্যাল লিডাররা তো বলেই, ডক্টর ইউনূস তো পলিটিক্যাল লিডার না, তার এখানে এই লেজিটিমেট কি আসলে উনি বুঝেই বললেন কিনা যে কিভাবে এটা আসলে প্রদর্শন করবেন? না, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে যে ওইভাবে বলা হচ্ছে সেটি না। সরকারের যে একটা যে অভিপ্রায় সেটি কিন্তু এরকমই যে দেখেন নির্বাচন নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতভিন্নতা রয়েছে, বা কোথাও কোথাও মনে করা হচ্ছে যে এই রাজনৈতিক যে শক্তি মানে দীর্ঘ 15 বছর 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করে এবং একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে এই রাজনৈতিক শক্তিগুলো কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের থেকে ক্ষমতাচ্যুত করেছে। এই যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতভিন্নতা। সরকার এখানে চেয়েছে যে বিদেশি অন্তত আমাদের মানে কি বলে এটার যে আপনি যেটি বলছেন যে টেকনিক্যাল কিছু বিষয় থাকে, যে কোনো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 26 সেপ্টেম্বর যেমন উনি হচ্ছে ভাষণ দিবেন, ওনার যে মূল ভাষণটি, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু ওখানে অংশগ্রহণ করে, প্রতিনিধিত্ব অংশগ্রহণ করার সুযোগ আছে। আপনি জানেন যে সেখানে যাওয়া যায়, হয়তো অন্য যে সমস্ত ওনার মানে ডায়ালগ আছে বা অন্য যে সমস্ত একপাক্ষীয়, দ্বিপক্ষীয় বা হচ্ছে বহুপাক্ষিক যেসব মিটিংয়ে উনি অংশগ্রহণ করবেন, সেই জায়গায় সুযোগ থাকে না। সেখানে শুধু রাজনৈতিক দলের প্রতিনিধি না, ওখানে কিন্তু একেবারে সরকারের যারা যারা একদম অ্যাডভাইজার বা হচ্ছে হয়তো প্রেস সেক্রেটারি অথবা হয়তো কোনো একজন মানে ফরেন সেক্রেটারি, তাদের বাইরে কিন্তু কারো থাকার কোনো সুযোগ হয় না। এখন এর বাইরে আরেকটি বিষয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভিন্নতা রয়েছে, এই যে দীর্ঘ 10 দিন মতো তারা একসঙ্গে থাকবেন, ওখানে কিন্তু তাদের যেহেতু শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গেছেন, তাদের মধ্যে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে এবং সরকার চাই যে এই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে যে মতভিন্নতা দেখা দিচ্ছে এটা যেন কমে আসে। আর আজকের যে বিষয়টা আমি বলবো, আপনি দেখেছেন যে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এর জন্য তো সরকার দুঃখ আমি এই প্রকাশ। বিষয়ে আলাদাভাবে আর জানতে যাব। স্যার অর্থসা আপনার কাছে আসতে চাই, সেটা হলো যে এই যে আক্তার হোসেনের উপর হামলা কেন হয়েছে, এটা খুব সহজ, এটা সাধারণ বোঝে যে আওয়ামী লীগের তাদের উপরেই হামলা হতে হবে। আমরা জামাত নেতার উপরে হামলা দেখিনি বা সেইভাবে দেখিনি, যেভাবে এনসিপি নেতাদের উপরে হামলা হয়েছে। আপনারা কি আসলে এই যে এ ধরনের হামলা হতে পারে, আপনারা একটা রাজনৈতিক দল, সেই জায়গা থেকে আপনারা কি কিছুতেই কোনোভাবেই এই ফোরকাস্টটি পাননি, বা আক্তার হোসেন এই ফোরকাস্টটি পায়নি, নাকি আসলে পরিস্থিতি কি, আপনি কি জানতে পারলেন আপনার নেতাদের সাথে কথা বলে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক ভাইকে শুভেচ্ছা জানাই। যদি আপনি ঘটনার ট্রেন্ডগুলো দেখেন, এর আগে লন্ডনে এবং আমেরিকায় 2বার উপদেষ্টা মাহফুজ আলমের উপর একই প্যাটার্নে হামলা হয়েছে। ফলে এটা তো প্রেডিক্ট করা যাচ্ছিল যে তারা এক ধরনের হাঙ্গামা করবে। কিংবা এর আগেও যখন লন্ডনে প্রধান উপদেষ্টা গেছেন, তখনও তারা বড়সড় ধরনের জমায়েত করার চেষ্টা করেছে। ফলে এটা তো নতুন কিছু না। নতুন যেটা সেটা হচ্ছে যে এটা তো একটা সরকারি সফর এবং আমরা সরকারের আমন্ত্রণে গেছি এবং সেখানে আমরা যেভাবে মানে তাদেরকে উন্মুক্ত দেখতে পেলাম, মানে এক্সপোজ টু থ্রেট, এটা আমাদেরকে বিস্মিত করেছে যে একটা সরকারি সফরের তো মিনিমাম যে প্রোটোকল থাকার কথা, এটা কিন্তু এখানে ছিল না। আমরা অবশ্যই আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তারা অবশ্যই হাঙ্গামা করার চেষ্টা করা হবে, কিন্তু আমাদেরকে যেহেতু সরকার তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং আমাদের ওখানে কিন্তু জমায়েত ছিল, মানে আমাদের যারা ডায়াসপোরা অ্যালায়েন্সে আছে তারা কিন্তু সেখানে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে সরকারি প্রোটোকল আছে, আপনারা চলে যান। ফলে তারা
ভিন্ন জায়গায় অবস্থান করছিলেন এবং এই সুযোগে এই ঘটনাগুলো ঘটতে পেরেছে। এবং এটা তো গোপন কিছু না, এখানে তো আপনার ওখানে দূতাবাস আছে, আমাদের কনসুল আছে, তো তারা তো এটা জানার কথা, তারা নিশ্চয়ই জানেন যে এখানে এইভাবে তারা জমায়েত করছে। কিন্তু সেই জমায়েতে যে যেভাবে অপদস্থ করা হলো আখতার হোসেনকে, বিশেষত আমাদের নেত্রী তাসনিম জারাকে যে ভাষায় মানে মন্তব্য করা হয়েছে, এটা তো পিওর হ্যারাসমেন্ট। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সরকারের হ্যারাসমেন্ট না, এটা পিওর আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজ। আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা তো একজন নারীকে আপনি হ্যারাস করলেন একদম পরিষ্কারভাবে। তো সেইটার ক্ষেত্রে আমরা সরকারের তরফ থেকে মানে যেটা হচ্ছে যে এখন এই সরকার যেটা করতে পারে সমস্ত ক্ষেত্রে যেটা করে আসছে, বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাতে পারে, বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে, এই কাজটাই করে আসছে সরকার গত কিছুদিন যাবত। একটা ঘটনা ঘটে সরকার তীব্র নিন্দা জানায়, এটা কিন্তু একটা নতুন কালচার বাংলাদেশে। কারণ সরকার বলতে আমরা বুঝি যে তারা অ্যাকশন নেবে আর রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবে। হতে পারে বাংলাদেশের ইতিহাসে সুশীল সরকার হয়তো এটাই প্রথম। হ্যাঁ, এখন সুশীল সরকার কাজ যদি ধরেন এত নখদন্তহীন হয় যে আপনি আপনার সরকারি সফরে নিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে আপনি তাদেরকে মানে এরকম একটা অপদস্থের মুখে ফেলেন, এবং সেখানে তো শুধু আমরা ছিলাম না, একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনিও যেভাবে এরকম তাকেও অপদস্থ করতে পারতো, হ্যাঁ, বা যে পরিস্থিতির মধ্যে পড়েছেন এটি তো এক ধরনের অপদস্থ করা। তো এইটা ঘটেছে এবং আমরা মনে করি যে এই সরকারকে আমরা তো সমর্থন দিচ্ছি কারণ এটা একটা ঐতিহাসিক নেসেসিটির গভর্নমেন্ট আমাদের সবার। কিন্তু এই সরকারের ভেতরে যারা আছেন, ধরেন একজন ক্যান্সারের রোগী, তিনি এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, আপনি কি বলবেন এটাকে? উনি দিনের পর দিন আছেন, এটা তো উনি তো ওনার প্রতি কোনো ব্যক্তিগত জায়গা থেকে বলছি না, উনি তো কোনো নর্মাল সময়ই আপনার এরকম একটা গুরুদায়িত্ব পালন করার মতো পরিস্থিতি না। আর এখন তো একটা বিশেষ পরিস্থিতি যেখানে আহতরা এখনও এত বিরাট পরিমাণে আছে। এই রকমই একটা ফরমেশনের সরকার এটা, যাকে আমরা মানে আমাদের হচ্ছে এখন যেটা হলো আমরা পারছি না তাকে ফেলে দিতে, পারছি না তাকে ধরে রাখতে, এরকম একটা অবস্থা। তো এখন যেটা ধরেন আমাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে, এবং আওয়ামী লীগ, আপনি এটা বলছিলেন একটু আগে যে আওয়ামী লীগের প্রধান টার্গেট কারা, এটাও কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের অনলাইন যারা প্রোপাগ্যান্ডিস্ট, যেমন অমি পিয়াল, তার মধ্যে একজন কুখ্যাত প্রোপাগ্যান্ডিস্টদের মধ্যে অন্যতম, আমাকে আমার নাম উল্লেখ করে বলেছে আমাকে ঝুলাবে সময় টেলিভিশনে আমার এক টকশো দেখার পরে। তো তাকেও দেখলাম এই ঘটনা ঝুলাবে বলতে জুলাই, যেহেতু জুলাইয়ের পক্ষে কথা হচ্ছিল, বলছে যে জুলাই, তো বলছে যে জুলাই, তো তারা এটাকে আমাদেরকে ঝুলাবে আর কি, ঝুলিয়ে ফেলবে যদি সময় পায়। বলছে আমাদের দিন হাতে গোনা দিন আছে। তো কারণ কি, আমি টকশোতে বলেছিলাম সময় টেলিভিশনে যে আওয়ামী লীগ তো বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক স্টেক হোল্ডার বলা যাবে না, এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী, এটা বলার অপরাধে। এখন এই যে আওয়ামী লীগ যে সন্ত্রাসী গোষ্ঠীটা, তো তারাই প্রমাণ করতেছে বিদেশের মাটিতে যেভাবে আমাদের রাজনীতিবিদদেরকে, তারা তো বাংলাদেশের রাজনীতি করতে গেলে আপনাকে বাংলাদেশে আসতে হবে, এবং বাংলাদেশে আপনি মানে আপনার যে অপরাধ আছে সারেন্ডার করতে হবে, আগের শাস্তি হবে, তারপর আপনি আবার রাজনীতিতে ফেরত আসবেন। কিন্তু আপনি যদি দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে থেকে ওখান থেকে যদি আপনি একটা স্টেশন পরিচালনা করেন এবং বাংলাদেশকে প্রতি মুহূর্তে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে কি আপনি দেশে রাজনীতি করতে পারবেন? এবং একটা পুরো জনগোষ্ঠীকে হস্টাইল করে কেউ কখনো ওই দেশে রাজনীতি করতে পারে? কিন্তু আওয়ামী লীগ এটা দিব্যি করে যাচ্ছে, এবং তাদের মধ্যে ওই তৃণমূল থেকে আপনার টপ লেভেল পর্যন্ত একটা ব্যক্তি এই এক বছরে বের হয় নাই যে প্রকাশ্যে বলবে যে আমাদের ভুল হয়েছে, আমরা অপরাধ করেছি, আমাদের শাস্তি হওয়া দরকার। একটা লোক পাওয়া যাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে তাদের এই কি বলবো, এই সিজোফ্রেনিয়াটা কত ডিপ, মানে এটা তারা মনে করছে যে তাদের সাথে, এবং আওয়ামী লীগের একটা কিন্তু বিরাট মানে আপনার ভিকটিমহুড আছে, তাদের বারবার আগস্ট থাকে, তাদের 15 আগস্ট থাকে, তাদের 21 আগস্ট থাকে, তাদের আবার 5 আগস্ট, মানে সমস্ত ক্ষেত্রে ইতিহাসে তারা ভিকটিম, এবং এই ক্ষতটা তারা খুঁচিয়ে তারা নিজেদেরকে বারবার দেখাবে যে আমরা ভিকটিম, এবং এই ভিকটিমের জায়গা থেকে তারা আবার বাংলাদেশের মানুষকে সুযোগ পেলেই হামলা করতে চাইবে। এই সরকারের হচ্ছে যে পরিমাণ নমনীয়তা আওয়ামী লীগের প্রতি দেখিয়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে আওয়ামী পুনর্বাসন ঘটেছে, এবং আপনার যারা দাগী আসামি বিভিন্ন মামলায় গ্রেফতার, তারা যেভাবে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে আপনার ছাড়া পেয়েছে, এটা নজিরবিহীন। এবং এটা আমাদেরকে, আমি বলবো যে এখানে দেখেন, এটা বলাটা হয়তো একটু, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তো এরকম বলতে চাই না, কিন্তু এই যে ভিডিওটার, আমি তো যে ভিডিওগুলো দেখলাম, এটার একটা মানে উপমা আছে, একটা প্রতীকী গুরুত্ব আছে। সেটা কি, আমার কাছে মনে হয়েছে যে এরকম ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে এভাবে বিপদে ফেলে উনি এক্সিট নেবেন। একটা ভিডিওতে দেখা গেল যে উনি এবং ওনার উপদেষ্টা আদিল সাহেব, ওনারা কিন্তু প্রোটোকল সহ চলে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের 3টা প্রধান রাজনৈতিক দলের মধ্যে 2টো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, তারা একেবারে মানে তাদেরকে দেখভাল করার কেউ নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এরকম বিপদে ফেলে কি উনি আমাদের চলে যাবেন? হ্যাঁ, কারণ আবার আজকেই আপনি দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা সাক্ষাৎকার একটা বিদেশি পত্রিকায়, একটা ভারতীয় পত্রিকায় এসছে, সেখানে কিন্তু ওনার ভাষ্য যদি ঠিক হয়, ওখানে ডক্টর ইউনূস বলেছেন যে উনি ফেব্রুয়ারির পরে থাকতে চান না, এবং যদি ইলেকশন হোক বা না হোক উনি চলে যাবেন, এরকম। তো উনি তো চলে যাওয়ার মুডে শুরু থেকেই ছিলেন, একদম যেদিন উনি দেশে এসেছেন, আমার কথা না শুনলে আমি চলে যাব, ওই দিন থেকে উনি চলে যাব মুডে আছেন আর কি। এখন আমরা ওনাকে ভরসা করেছি, বাংলাদেশের মানুষ ওনাকে ভরসা করেছে, কিন্তু উনি যদি এটা গুরুত্ব বা কদর না করেন,
তাহলে তো ইতিহাস তাকে সেভাবে বিচার করবে। আর এই সরকারের ব্যাপারে আর ধরেন এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষত পররাষ্ট্র মন্ত্রণালয় গত 15 বছর যারা যারা নিয়োগ পেয়েছে, কি বিবেচনায় নিয়োগ পেয়েছে আপনি খুব ভালো করে জানেন। এবং তারাই তো এখনো আবার, এবং এই তৌহিদ সাহেব উনি তো শুরুই করেছিলেন যে ভারত আমাদের নিয়ে এটা বলেন, আমাদের এটা নিয়ে কিছু করার নেই, এই বক্তব্য দিয়ে। তারপর যখন এটা রিয়াকশন হয়েছে তারপর তিনি একটু ক্ষান্ত হয়েছেন। এরকম লোক দিয়ে আপনি এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবেন না। কিন্তু এটাই আফসোস যে এরাই চালাচ্ছে, এরাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরাই পররাষ্ট্র মন্ত্রণালয়, কোনো ধরনের কোনো দেশীয় নিরাপত্তা নেই, দেশের বাইরেও নিরাপত্তা দিতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাংলাদেশকে নিরাপত্তা কে দিচ্ছে? আল্লাহ। দেখেন, আপনার বিরুদ্ধে ভারত এরকম একটা শক্তিশালী মানে আধিপত্যবাদী শক্তি আপনার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ। তার মধ্যে আবার আওয়ামী লীগকে তারা শক্তিশালী না, তারা তাদের বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি তারা মেনটেন করে সেটা দারুণ টক্সিক। একদমই। এবং তারা আসলে বাংলাদেশের যে মানে কৌশলগত কারণে মেনে নিতে বাধ্য হয়, কিন্তু আদারওয়াইজ তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে না। তো সেরকম একটা দেশ আপনার বিরুদ্ধে সারাক্ষণ লেগে আছে, এবং তার মধ্যে আবার আপনার দেশ থেকে যারা পলাতক গণহত্যাকারী তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। এই দেশের ভেতরে তাদের হয়ে কাজ করার অসংখ্য লোক এখনো ঘাপটি মেরে আছে, গুপ্ত অবস্থায় আছে। তাহলে আমরা আছি কিভাবে? একমাত্র এই দেশের জনগণ এই পরিস্থিতিটাকে আপহোল্ড করছে বলেই তো আপনি আছেন। কারণ আমরা পুলিশের যে মাত্রায় নিষ্ক্রিয়তা সারা দেশে দেখতে পাচ্ছি, কোনো একটা ঘটনা ঘটলে একটা সামান্য ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত নেতাকে তারা অ্যারেস্ট করে না, এই ঝাড়ে নাম নেয় না। বরঞ্চ সীমান্তে আমরা দেখছি যে মাঝে মাঝে বিএসএফ কে মানুষই ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। মানে এই অবস্থায় আছে এখন। এইটাই বললাম যে এটা হলো আল্লাহর বিশেষ রহমত। আর বাংলাদেশের মানুষ তারা ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে, কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্নে এক জায়গায় আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিভেদ, এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি অস্বীকার করেছেন, ওনার এই সাক্ষাৎকার যদি সত্য হয়, রাজনৈতিক দলগুলোর এটাই হচ্ছে চিন্তা ভাবনা। এইভাবেই তারা ভারতের কাছে ধর্ণা দেওয়ার মতো অনুকম্পা পেতে চায়। বাংলাদেশের জনগণ কিন্তু সেভাবে না, তারা সম্মান না দিলে তারা ওই যে দা নিয়ে যেভাবে বিএসএফ কর্মীর সাথে দাঁড়িয়ে যায়, আপনি দেখেছেন ইতিপূর্বে, এরকম অবস্থায় আছে। এইটার কারণেই কিন্তু আমরা টিকে আছি, এই জনগণের এই সংহতির কারণে। আদারওয়াইজ কিন্তু আমাদের এই বিপদে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে রক্ষা করতে আবারও রাশিদুল ইসলামের কাছে আসি। সারোয়ার তুষার তো তাদের অবস্থানের জায়গা থেকে সরকারের প্রতি তাদের যে মনোভাব বললেন, আমি একটু এই অধিবেশনের আমরা প্রথম থেকেই শুনছি সরকার থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের যে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, এই বিষয়গুলো কে গুরুত্ব দেবেন ডক্টর ইউনূস, এবং নির্বাচন এই বিষয়টি নিয়েও তিনি খুবই গুরুত্বপূর্ণ ইয়ে রাখবেন। আসলে কি এই অধিবেশনের সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো মিল আছে বা না? আপনি যদি বলেন যে সরাসরি জাতিসংঘের এই সাধারণ অধিবেশনের সঙ্গে বাংলাদেশের রাজনীতির, তো এরকম ওই অর্থে আপনি প্রাসঙ্গিকতা হয়তো আপনি সাদা চোখে দেখতে পাবেন না। কিন্তু বিষয়টা হলো যে বাংলাদেশে তো এই মুহূর্তে যদি সারোয়ার ভাই যেটি বলছিলেন, এটা কিন্তু একটা মানে একেবারে স্বাভাবিক কোনো সময় না। আমি বলবো যে সারোয়ার ভাই ঠিক ওনার জবাব দিচ্ছে না, কিন্তু এরকম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকার গত এক বছর বা তার বেশি সময়ে মানে উনি ভারতের কথা বলছিলেন, ভারতীয় যে এক ধরনের অপতৎপরতা আমরা দেখেছি, যে ভারতের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে যে একটা মানে ক্যাওয়াস লাগা, এখানে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, একটা মানে পুরো দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করে, সেই জায়গায় আমার মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে মানে সরকার ওই জায়গাগুলোতে আমার মনে হয় যথেষ্ট সফলতা দেখিয়েছে। আর ব্যর্থতার বিষয়টা পুলিশের কথা যদি বলি, এখানে আসলে অল্প সময়ে বলা সম্ভব না। পুলিশ বাংলাদেশের গত 15 বছরে পুলিশের কী ভূমিকা ছিল এবং কোন ধরনের পুলিশ, তাদেরকে নিয়ে এখনও চলতে হচ্ছে। আসলে আপনি পুলিশ হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন না। তো যাক, আপনি যেটি বলছিলেন শান্ত ভাই, সেটি আমার মনে হয় যে বাংলাদেশে যেহেতু দীর্ঘ 15 বছর বাংলাদেশে ওই অর্থে আমরা কোনো গণতান্ত্রিক চর্চার মধ্যে ছিলাম না। আমার এখানে নির্বাচনের নামে একটা মানে মানুষের ভোটাধিকারকে লুণ্ঠন করা হয়েছে। সেই জায়গায় বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে ভোট, নিজের পছন্দের প্রার্থীকে একটা উপযুক্ত পরিবেশে নির্ভয়ে ভোট দিতে চায়, এরকম একটা। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বারবার বলছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে আমরা এরকম একটা নির্বাচন উপহার দিতে চাই। এবং উনি 26 তারিখে যে ভাষণ দেবেন, ওখানে কিন্তু উনি যেটুকু আমরা জানতে পেরেছি যে উনি এই নির্বাচনের বিষয়টিকে খুব হাইলাইট করবেন এবং বিশ্ববাসীর কাছে জানানোর চেষ্টা করবেন যে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে দূরে ছিল, আমরা একটা ভোট দেওয়ার পরিবেশ তৈরি করছি। এবং উনি কিন্তু গতকালই বলেছেন যে আমরা পূর্ণ প্রস্তুতির মধ্যে আছি এবং বাংলাদেশের মানুষ একটা অবাধ, নিরপেক্ষ এবং একটা শান্তিপ্রিয় মানে পূর্ণ পরিবেশে একটা। জি, আমরা বুঝতে পারছি। আমি কিছু বিষয় আগেই বলে রাখি।
বিরতিতে যাব। বিরতির আগে আমি আসলে বাংলাদেশের আর্থ সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কি অর্জন থাকতে পারে, কি কি নিয়ে এই বিষয়গুলো আপনার কাছে যেমন জানতে চাই, তেমনি সারোয়ার তুষার আছেন, তারা মাঠে আছেন, মাঠের রাজনৈতিক দল, এবং এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। সেই জায়গা থেকে আসলেই কি নির্বাচনের যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা উল্লেখ করবেন। দর্শক, 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা সুনির্দিষ্টভাবে সারোয়ার তুষারের কাছে জানতে চাই, আজকে আপনাদের রাজনৈতিক দলের যে পথ পরিক্রমা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটি প্রতীক চেয়েছিলেন শাপলা, সেই শাপলা প্রতীকটি যেটি বললো যে ভোটিংয়ের মাধ্যমে শাপলা প্রতীকটি নেই, যে কারণে ইসি সচিব জানিয়ে দিয়েছেন যে এটি সম্ভব না। কিন্তু সেদিক দিয়ে আবার আপনার দলীয় অবস্থান থেকে আপনার দলের শীর্ষ নেতাদের একজন বলেছেন যে শাপলা প্রতীক ছাড়া কীভাবে নির্বাচন হয় সেটি আমরা দেখে নেব। এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে এটা কি আপনাদের আসলে না, আমাদেরকে শাপলা দেওয়ার কোনো আইনগত বাধা কিন্তু নাই। এটা আমরা খুব গুছানোভাবে ওই ইসির কাছে আমরা এটা পেশ করেছি যে আপনারা বলছেন যে এটা জাতীয় প্রতীক, এটা জাতীয় প্রতীক না, এটা জাতীয় প্রতীকের অংশ। জাতীয় প্রতীক তারা বলছে যে তাদের হাতে যে প্রতীকগুলো রয়েছে তার মধ্যে শাপলা নেই। প্রতীক তো যে কোনো সময় ইসি তো প্রতীক অ্যাবজর্ব করতে পারে, হতে পারে। হ্যাঁ, প্রতীক করতে পারে। তো আপনি একটা দল, নতুন একটা রাজনৈতিক দল তারা চাচ্ছে, এটা তো আপনার শত্রুতা করার কোনো দরকার নেই। আপনি এটা রাখছেন না কেন? রাখছেন না এলো যে এই বিতর্কটা তৈরি করার জন্য। কিন্তু আমরা বলেছি যে এই শাপলা আমরা চেয়েছি এবং এই শাপলাটা আমাদেরকে দেওয়া উচিত, এবং এটা যেহেতু কোনো আইনগত বাধা নাই, তাহলে ইসি চাইলেই পারে কিন্তু যে এই শাপলাটাকে আপনার তাদের যে মার্কার যে তালিকা সেখানে রাখতে, কিন্তু সেটা তারা রাখছে না, এবং না রাখার কারণে একটা জটিলতা বাড়াচ্ছে। কিন্তু আমরা বলেছি যে আমরা শাপলার জন্য মানে যতটা সম্ভব ফাইট করা, মানে লিগ্যাল ফাইট প্রয়োজন হলে লিগ্যাল ফাইট সেটা আমরা করব। কারণ এই মার্কাটার সাথে আমাদের সারা দেশের যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা সমর্থক, তারা এই মার্কাটাকে গ্রহণ করেছে মন থেকে। ফলে আমরা মনে করি যে আমাদের সাথে আমরা বলেছি যদি আপনি মনে করেন যে শাপলা এটা জাতীয় প্রতীক, তাহলে লাল শাপলা দিতে হবে। লাল শাপলা দিতে হবে, কারণ লাল শাপলা তো জাতীয় প্রতীক না, জাতীয় প্রতীক তার যে কোনো ধরনের শাপলা না। তাহলে সেইটা দিলে তো কোনো অসুবিধা নেই। আর আমাদের জাতীয় ফুল হলো সাদা শাপলা। জাতীয় ফুল তো জাতীয় ফুল হলে জাতীয় ফল তো অলরেডি মার্কা আছে, কাঁঠাল মার্কা আছে, তো ফলে এটার কিন্তু কোনো সমস্যা না। ফলে তারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছে না যে কেন এই মার্কা দেওয়া যাবে না। তো সেই দিক থেকে আমাদের এই রিয়াকশন খুব স্বাভাবিক, এবং যেহেতু আমাদের দলের যারা শুভাকাঙ্ক্ষী আছে, কর্মী সমর্থক আছে, তারা আমাদের এই মার্কার ব্যাপারে ইমোশনাল, যে মার্কাটা দিতে হবে। ফলে আমি মনে করি যে ইসির উচিত মানে আমাদের এই মার্কাটা আমাদেরকে দেয়া, এবং এই জন্য যা যা প্রয়োজনীয়, আপনি জানেন যে যদি ইসি চায় তাহলে তারা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার তারা সেটা নিতে পারবে। শুধু আমাদেরকে হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। তো এই কার্ডটা দিয়ে দিলেই ভালো হবে। আপনার এটার পেছনে গতকালকে আপনাদের নেতা বললেন যে তারা একটা ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে। কি ধরনের ষড়যন্ত্র? কার কথা বলছেন? আমি এটা খেয়াল করিনি, কে বলেছেন? গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। আচ্ছা, না, হ্যাঁ, এটা মার্কাটা হচ্ছে কি, দেখেন, মার্কা আমরা যেখান থেকে আমাদের রাজনীতিটা দেখি, আমাদের রাজনীতিটা হচ্ছে যে এখানে আমরা বলেছি ঘোষিতভাবে যে আমরা রাজনীতি আলাদা একটা ব্লক হতে চাই। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম এই সমস্ত দলের বাইরে তো একটা নতুন দল হিসেবে আমরা আলাদা ব্লক হতে চাই, এবং আমরা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবো টুডে অর টুমরো। তো এইটা হওয়ার জন্য যে ধরনের একটা মার্কা দরকার একটা রাজনৈতিক দলের, মানে যেটা সমীহ জাগানোর মতো, এক্সিস্টিং যে বড় দলের মার্কাগুলো আছে, ধানের শীষ কিংবা নৌকা যেগুলো ছিল, এটার সাথে সমীহ জাগানোর মার্কা, ধরেন আমাদেরকে ওনারা বলছেন যে কলম নাও, আমাদেরকে বলতেছেন মোবাইল ফোন নাও, এইসব মার্কা মানে যেগুলো আসলে স্থানীয় সরকার নির্বাচনের মার্কা। তো ওই বড় ষড়যন্ত্রটা হচ্ছে যে ধানের শীষ যে মার্কা, এটাকে টক্কর দেওয়ার মতো মার্কা, ন্যাশনাল অ্যাপিল তৈরি করতে পারে, এই ধরনের একটা মার্কা হচ্ছে শাপলা। ফলে এটা মনে করা হচ্ছে, যেহেতু এই ইসিকে আমরা মনে করি যে রাজনৈতিকভাবে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, ফলে এটা মনে করা হচ্ছে যে এই মার্কা দিলে আমরা ইতিমধ্যে অনেক এগিয়ে যাবো, এই কারণে আমাদেরকে মার্কা দেওয়া হচ্ছে না। সেখান থেকে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, মানে আপনার কথার পরপরই প্রশ্নগুলো আমার তৈরি হচ্ছে, এটা কেন হলো? মানে এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন এই ইসি নিয়ে তো আমরা এই ইসি যখন গঠন করা হয়েছে, এই ইসির যে প্রক্রিয়া গঠন করা হয়েছে, আমরা এটা নিয়ে প্রশ্ন করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এই ইসির দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, কারণ তারা তাদের যে অফিস ওখানেই মব সামলাতে পারে না ভিতরে। তাদের সিইসি নিজে বসে থেকে তার সামনে একজন বিএনপি ধরা যাক সেকেন্ড লেয়ারের একজন নেত্রী, তিনি যেভাবে মব তৈরি করেছেন, এবং সেটার ব্যাপারে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এছাড়াও ধরেন এই ইসির অন্যান্য আরও কতগুলো ব্যাপারে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তো সেই কারণে আমরা বলেছিলাম যে ইসি পুনর্গঠন করা হোক, যে নতুন আইন প্রস্তাব করা হয়েছে, এবং তারা যখন ইসি নিয়ে আলোচনা চলছিল তখন ওই যেই সকল সংস্কার প্রস্তাব
গুলো নির্বাচনের জন্য খুব জরুরি, এগুলো তারা আগ বাড়িয়ে বিরোধিতা করছিল যে এটা দরকার নাই, এটা হবে না, হ্যাঁ সীমানা নির্ধারণের জন্য আপনার স্বাধীন কমিশন দরকার নাই, কিংবা ওই যে সশরীরে আসার যে বিধান প্রার্থীদের, এগুলো দরকার নেই, এগুলো তারা তখন আগ বাড়িয়ে বলতো। তো তখন আমাদের কাছে মনে হয়েছে যে এই ইসি তো ঠিক নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো ইসি না। এই কারণে আমরা বলেছিলাম যে নতুন যে আইন, এটা তো গঠিত হয়েছে 2022 সালের আইনে, এই আইনটাকে বাকশালী আইন বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে, এবং তখন এটার ব্যাপারে সকল রাজনৈতিক দলের বিরোধিতা ছিল যে আইনে এটা গঠিত হয়েছে। আমরা বলেছিলাম যে নতুন যে প্রস্তাব করেছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা যে নতুন প্রস্তাব করেছে সেটার অধীনে হওয়া উচিত, এবং যে মাত্রায় তারা আমাদেরকে ভুগিয়েছেন, এই নিবন্ধন তো আমাদের আটকাতে পারেন না, কিন্তু নিবন্ধনের সময় ধরেন সাধারণত যে অফিসগুলোতে যাওয়ার পরে হচ্ছে আপনার ওই যে তালিকা 200 জনের নাম দেওয়া হয়েছে ওটা শুধু চেক করার জন্য ঠিক আছে কিনা, ফোন করে আসতে বলেছেন তারা যে আপনি আসেন, আমরা দেখবো আপনি কি সশরীরে আপনি আদৌ আছেন কিনা, এরকম। মানে এটা কোনোদিন কোনো দলের সাথে আপনি ইতিপূর্বে সাম্প্রতিক সময়ে যে দলগুলো নিবন্ধন পেয়েছে আপনি জিজ্ঞেস করেন তারা কারোর সাথে এরকম করেছে কিনা, কিন্তু আমাদের সাথে তারা এই আগ বাড়িয়ে শত্রুতাটা করেছে, মানে যেন আমাদের মানে পান থেকে চুন খসলে আমাদের সাথে তারা একটা বলবে যে এরা নিবন্ধনের উপযুক্ত না। এই কারণে আমাদের কাছে মনে হয় যে এই ইসি রাজনৈতিকভাবে একটা দলের দিকে হেলে আছে, এবং তারা আসলে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের দৃঢ়তা দরকার এটা তার মধ্যে নাই। এই কারণে এটা পুনর্গঠন করলে সুষ্ঠু নির্বাচন হবে, ওই জায়গা থেকে আমরা বলেছিলাম। সেক্ষেত্রে তো আবার এই প্রশ্নও আছে যে আপনার যদি নির্বাচন কমিশনের উপর আস্থাই না থাকে তাহলে নির্বাচনের জায়গাটায় কীভাবে যাব, এই প্রশ্নে আসবো। আমি একটু রাশিদুল ইসলামের কাছে আসতে চাই, সেটি হলো যে কথাগুলো সারোয়ার তুষার বললো, এই যে নির্বাচন কমিশনের উপর আস্থার জায়গাটি তাদের এক ধরনের সংশয় রয়েছে। একইভাবে আমি একটি বিষয়ের সামনে আনতে চাই, সেটি হলো আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে এই খুব রিসেন্টলি আমরা দেখলাম যে জিএম কাদের সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলেন। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যেই দলগুলো ছিল তাদের বিষয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মনোভাবটি কী, বিএনপির মনোভাব বা অন্য দলের মনোভাব নিয়ে আমরা আলোচনায় আসবো। আপনার কি মনে হয় যে কোন দিকে যেতে পারে সরকার? দেখুন শান্ত ভাই, আমি সরকারের একেবারে ভিতরের মনোভাব কি এটা আমি ওইভাবে আমার পক্ষে বলা সম্ভব না, আমি জানিও না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন সংবাদ কর্মী হিসাবে যদি বলি যে জাতীয় পার্টির যে বিষয়টি, উনি হয়তো জাতীয় পার্টির জিএম কাদের সাহেব দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন, এটা যে কোনো মানুষ দেখা করতে পারেন, সেটাকে আমি কোনোভাবে খারাপভাবে, জিএম কাদের একজন সাবেক মন্ত্রী ছিল, সেই হিসেবে দেখা করতে পারেন। সাবেক মন্ত্রী না, মানে উনি দেশের নাগরিক হিসাবে দেখা করতে পারেন। কিন্তু বিষয়টি হলো যে জাতীয় পার্টি গত 15 বছর, বিশেষ করে 2014, 2018 এবং 2024-এর যে ইলেকশন, এই ইলেকশনগুলো কোন প্রক্রিয়া হয়েছে আমরা সবাই জানি। এবং আমার মনে হয় জাতীয় পার্টি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শক্তি হিসাবে যদি তারা রোল প্লে করতো তাহলেই তাই ইলেকশনগুলো এইভাবে হওয়ার সুযোগ ছিল না। এবং আমি বলবো যে আওয়ামী লীগ যদি হচ্ছে আপনার অপরাধ করে, সেই অপরাধের তো একটা অংশীদারিত্ব জাতীয় পার্টি রয়েছে। সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে আসলে আপনি যদি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ হয়, তাহলে জাতীয় পার্টিকে আগামী যে ইলেকশনে, এই ইলেকশনে মানে জাতীয় পার্টির নামে ইলেকশনে অংশগ্রহণ করা আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব বেশি সমর্থন করি না। অর্থাৎ জাতীয় পার্টি ইলেকশনে অংশ নিতেই পারে না, কারণ আপনি যদি 2014 সালের ইলেকশনের যদি এরশাদ সাহেব, উনি মুরব্বী মানুষ, মারা গেছেন আর কি, ওনার যে ভূমিকা আমরা দেখেছি সংবাদকর্মী হিসাবে, আপনারও নিশ্চয়ই মনে আছে আর কি। তো আমার মনে হয় না যে এইভাবে ওনারা যেভাবে ইলেকশন বাংলাদেশের মানুষকে ভোটাধিকার লুণ্ঠন করেছিল, আওয়ামী লীগের তো ওনারা সহযোগী ছিলেন। সেই জায়গা থেকে বলছি যে ওনাদের আসলে এখনই যদি আপনি হচ্ছে গণতান্ত্রিক যে চর্চা এর ভিতরে নিয়ে আসেন, ওনারা সেইটার মধ্যে নাই ওনাদের। আমার মনে হয় না যে এখনই আনা, এবং দেশের মানুষ কত পার্সেন্ট মানুষ চায় আমি ঠিক জানি না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা বললাম। আপনার কোনো মন্তব্য আছে সারোয়ার তুষার? জাতীয় পার্টি, এই যে বিষয়টি বললাম, মানে জাতীয় পার্টির চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, আমি আসলে বুঝতে চাচ্ছি যে সরকার বা যেমন বিএনপির কথা তো, যদিও বিএনপির পক্ষ থেকে প্রেস উইংয়ের একজন এই প্রতিবাদ জানিয়েছেন যে ভুলভাবে দেয়া হয়েছে মির্জা ফখরুলের কথা ওই ভারতীয় গণমাধ্যমে। আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এই প্রশ্নে এখন আসলে রাজনৈতিক দলগুলো কি, এমনকি সরকারেরও আসলে মনোভাব শেষ পর্যন্ত সরকারের, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদের একটা হ্যাঁ সরকারের হচ্ছে যে এক ধরনের
মানে তারা হয়তো তাদের ভেতরে একটা অংশ চায় জাতীয় পার্টিকে আনার, এবং তাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগকেও আনতে চায়, এরকম মনে হয় আমাদের কাছে। সেটা মনে হয় না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে সাক্ষাৎকারটা, আমি এখনো পর্যন্ত ধরে নিচ্ছি যে এটাই অথেন্টিক সাক্ষাৎকার। কারণ এই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন বললেন যে না আমার সাথে আমি কোনো সাক্ষাৎকার দিইনি, এটা বলার পরে এই সময় দেখবেন যে তাদের ইয়েটা চেঞ্জ করেছে, ফটো ফ্রেমটা সংবাদের যে ওইখানে যে ছবি তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে, ওই ছবিটা তারা দিয়েছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। প্রথমে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা নর্মাল ছবি, হ্যাঁ। পরে হচ্ছে ওইখানে যে পরে উনি বললেন যে না কথা হয়েছে, সাক্ষাৎকার দেয়নি। তাই আমি মনে করি যে উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন ওনার স্বীকার করা উচিত। এমনিতে তো আমরা বিএনপির অবস্থান দেখতে পাচ্ছি, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় মানে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার সময় তারা তখন বলেছে আমরা দল নিষিদ্ধ করার সমর্থন করি না। পরে যখন এটা সরকার সিদ্ধান্ত নিল তখন তারা এসে বলল যে আমরা আগে চিঠি দিয়েছিলাম। এখনও তারা জাতীয় পার্টির ক্ষেত্রে একই যে আমরা তো দল, এবং সালাউদ্দিন সাহেব বলেছেন না যে তাহলে ভাই ইলেকশন করবো কাকে নিয়ে। মানে ওনার কিন্তু এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে, গণ অধিকার পরিষদ, জামায়াত ইসলামী, ইসলামপন্থী আরও দল, এদের সাথে নির্বাচনটা ঠিক পোষায় না। কারণ তারা এতদিন পরে মানে ক্ষমতায় আসবেন বলে তারা মনে করেন যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির মতো একটা যদি বিরোধী দল থাকে তাহলে তাদের সরকারে যাওয়াটা আরও বেশি মানে হয় আর কি, ন্যায্যতা পায়। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে আপনি যদি জাতীয় পার্টিকে ইলেকশনে আনার যে পরিকল্পনা যারা আনতে চায় তারা আসলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় না। কারণ হচ্ছে যে আপনি কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না জাতীয় পার্টি থাকলে। আমরা সহ গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছে তারা কিন্তু জাতীয় পার্টিকে মাঠে প্রতিহত করতে চাইবে, প্রতিরোধ করতে চাইবে। আর ইলেকশনের একটা পার্টি হিসেবে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিতে বাধ্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য। তখন পরিস্থিতিটা কী দাঁড়াবে? একটা সহিংস পরিস্থিতি তৈরি হবে। ফলে যারা এই সুষ্ঠু নির্বাচন এবং সহিংসতা মুক্ত নির্বাচনের জন্যই, আওয়ামী লীগ তো বটেই, জাতীয় পার্টিকেও আপনার নির্বাচনে আসতে দেওয়ার কোনো জাতীয় পার্টি যদি সুযোগ নাই। অবস্থান থেকে এখানে আসে, আমি একটা মানে ধারণা করতে পারি সেক্ষেত্রে জাতীয় পার্টি যদি আসলেই নির্বাচনে আসে, এবং যেটি সারোয়ার তুষার যে ব্যাখ্যাটিতে গিয়েছেন সেখানে জাতীয় পার্টির যে সাংগঠনিক শক্তি কতটা জানি না, কিন্তু জাতীয় পার্টির পেছনে যে আওয়ামী লীগ শ্যাডো হিসেবে এই ধরনের ক্যাওস তৈরি বলেছেন না একজন যে আমরা ভালো আওয়ামী লীগের নমিনেশন দিব, জাতীয় পার্টির এক নেতা বলেছেন তো এটা। এটা তো মানে আওয়ামী লীগ যে এটা পিছনে থাকতে পারে এটা তো অনুমান করাই যাচ্ছে। যদি আওয়ামী লীগ এখন ইলেকশন করতে পারছে না, সেখানে আপনি যদি ফরিদপুরের কথাই বলেন বা গোপালগঞ্জ, জাতীয় পার্টির ক্যান্ডিডেট হলে মানে মনে করেন যে আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করলো, বিষয়টা তো এরকম অনেকটা এরকমই হবে, তাই না? এই ক্ষেত্রে কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি কি, যেটি আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম, আপনার কি মনে হয়? না, সারোয়ার ভাই যেটি বলছিলেন যে সুষ্ঠু আমার কাছে কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক দলগুলো যদি ইতিবাচক থাকে, সত্যিকার বক্তব্যগুলো তো আমি বলছি যে রাজনৈতিক দলগুলো যদি ইতিবাচক থাকে, আপনার যদি সুষ্ঠু নির্বাচন আপনি করতে চান, রাজনৈতিক দলগুলোকে কিন্তু ইতিবাচকভাবে রেসপন্স করতে হবে। হ্যাঁ, শুধু সরকার একাই হচ্ছে আপনার পরিবেশ তৈরি করবে, বিষয়টা এমন না আর কি। আপনি যদি মনে করেন এখন হচ্ছে মাঠে জামাত ইসলাম পিআর পদ্ধতি নিয়ে নামছে, যে পিআর পদ্ধতিতে ইলেকশন হতে হবে, এবং মাঠে যদি এইভাবে তাহলে তো আপনি হচ্ছে যে এইটা করবেন না, নির্বাচনের প্রস্তুতি নেবেন, এটাকে সামাল। এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি হচ্ছে সত্যিকার অর্থে দীর্ঘদিন পর বাংলাদেশে একটি ভালো নির্বাচন মানে মানুষ ভোট দিতে চায়, এখন আমরা যদি সেই পরিবেশ তৈরি করার সরকার চেষ্টা করছে, এখানে যদি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে রেসপন্স করে, আমার মনে হয় একটি সুষ্ঠু পরিবেশ ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় সেখানে সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব। সুষ্ঠু পরিবেশ কারা তৈরি করবে? না, তৈরি করবে সরকার, প্রশাসন, কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিন্তু এখানে ইতিবাচকভাবে এগিয়ে আসার বিষয় রয়েছে। শান্ত ভাই, এখানে শুধু রাজনৈতিক দলগুলো যদি রেসপন্স না করে, নিউ ইয়র্কের মতো রাষ্ট্রেই তাদের নেতাদেরকে না, কিন্তু বাংলাদেশে নেতাদেরকে আচ্ছা এনসিবি নিরাপত্তা দিতে পারলো না, সেখানে বাংলাদেশে না, আপনি গোপালগঞ্জের ইয়েটা বাদ দিলে এনসিবির কোনো নেতা বা কাউকে মানে ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি কাউকে কি কোথাও না, এখানে শুধু এনসিপির কথা বলা হচ্ছে না, আপনি এখন আওয়ামী লীগের, আমার তো মনে হয়েছে যে আওয়ামী লীগ যে একটা অসহায়ত্ব এখন, এবং ডিম ছুঁড়ে তারা এক ধরনের মানে আনন্দ করার চেষ্টা করেছে, এর বাইরে তো আসলে কিছু না। আপনি দেশের মধ্যে কি আওয়ামী লীগ অসহায়ের মতো আছে এখন? না, ডেফিনেটলি আছে, এবং ওইটা ডিমটা ছুঁড়ে কিন্তু আমরা ক্ষণে ক্ষণেই দেখছি এখানে ঝটিকা মিছিল, সেই ঝটিকা মিছিলে আবার আগে 10 জন থাকতো, এখন দেখা যাচ্ছে 50, 100, 150, 200, 300 জনও থাকছে। দেখুন শান্ত ভাই, আওয়ামী লীগ তো একেবারে ছোট রাজনৈতিক দল না, দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল। তার যদি আপনি যদি এখনই ধরেন, আমরা দু একটা জরিপে দেখছি যে অ্যাটলিস্ট 15-20% তাদের যদি ভোটার বা সমর্থক থেকে থাকে, আপনার দু একটা ঝটিকা মিছিল তো হবেই। এবং আপনি জানেন যে আমাদের সরকার কিন্তু
1 মাস মতো আগে ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই যে ঝটিকা মিছিলে সিরিয়াসলি এটাকে যাতে কোনো বন্ধ করা যায়, এবং এটা কিন্তু খুব সিরিয়াসলি চিফ অ্যাডভাইজার মহোদয় উনি কিন্তু ডিরেকশন দিয়ে দিয়েছেন বিশেষ করে পুলিশ প্রশাসনকে। এখন আপনার ঝটিকা মিছিল হচ্ছে মানে যে আওয়ামী লীগ ফিরে আসছে এটা ভাবার কোনো কারণ নাই। আমি আবারও আসবো প্রধান উপদেষ্টার বিষয় নিয়ে। স্যার অর্থ আপনার কাছেও আসবো যে আওয়ামী লীগের পুনর্বাসন, আপনার দলের নেতা বলছেন যে কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে, কারা চাচ্ছে, কেন চাচ্ছে, আপনারা চান কিনা আওয়ামী লীগের পুনর্বাসন? 1 মিনিটের জন্য আবারও বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইসমানী মির্জাপুর জিরাওয়ারে। স্যার অর্থ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের সম্ভবত আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামী বলেছেন যে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের রাজনীতি নাই হয়ে যাবে। তারপর আরেকটি বিষয় বলি, সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেমন এই সাক্ষাৎকারটি আছে, তেমনি রুহুল কবির রিজভী আহমেদেরও একটা বক্তব্য আছে আজকে যে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। আসলে কি মানে আমরা তো রাজনীতি করি না, আমি সাংবাদিকতা করি, এখান থেকে আমি আসলে অনেক কিছু বুঝতে পারছি না। রাজনীতির জায়গা থেকে আপনারা কি বুঝতে পারছেন যে আসলে কি ঘটনা? একজন নেতা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আসা উচিত। ঘটনাটা খুব পরিষ্কার। বিএনপি একজন নেতা একটু প্রো ইন্ডিয়ান একটা অবস্থান নেন, আরেকজন একটু অ্যান্টি ইন্ডিয়ান ইয়ে দেখান, ঠিক আছে, এটাই বিএনপি করে আসছে। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির যে বিস্ময়কর নমনীয়তা আমরা গত 1 বছর দেখতে পেয়েছি, এটা খুবই দুঃখজনক। কারণ আওয়ামী লীগের প্রধান ভিকটিম হচ্ছে বিএনপি গত 15 বছরের। কিন্তু যে মাত্রায় আওয়ামী লীগ বিএনপির বিচার চাওয়া উচিত ছিল, আওয়ামী লীগের তাদের নেতাকর্মীদের, শত শত নেতাকর্মীদেরকে আপনার প্রায় একেবারে নিঃস্ব করে ফেলেছে আওয়ামী লীগ এবং গুম করেছে, এগুলোর ব্যাপারে বিএনপির কিন্তু কোনো ধরনের ওই যে একটা দৃঢ় একটা লিপ সার্ভিসিং দেয় যে আমরা এটা করব, কিন্তু বরং যেটা দেখা যায়, আপনি স্থানীয় পর্যায়ে যদি খোঁজ খবর নেন, সমস্ত জায়গায় আওয়ামী লীগের ব্যবসা শেল্টার কিন্তু বিএনপি দিচ্ছে। কারণ ধরেন একজনের একটা ফ্যাক্টরি আছে, এখন ওইটার বিএনপি একজন লোক তদারকি করে এবং বিনিময়ে সে টাকা পয়সা পায়। এবং এই নারায়ণগঞ্জেও বিভিন্ন ব্যবসায়ী যে বড় বড় 5,000 কোটি টাকার ব্যবসার, এগুলো নিয়ে বণিক বার্তায় আমি আপনার এখানে একবার রেফারেন্স দিয়ে বলেছিলাম যে লিড নিউজ হয়েছে যে কীভাবে বিএনপি নেতারা এগুলোকে শেল্টার দিচ্ছে। অনেক জায়গায় ওই যে মেয়র আতিক পালিয়ে গেছে এক বিএনপির এখানকার মহানগরের এক নেতার সহযোগিতা, একটা ভিডিও ফুটেজ বের হয়েছে। এটা নিয়ে বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? যে কফিল সম্ভবত তার নাম, এদিকে ঢাকা মহানগর উত্তরের নেতা, বিএনপি কোনো ব্যবস্থা নেয় না। উত্তরের নেতা গার্মেন্টস ব্যবসায়ী, হ্যাঁ, তো বিএনপি কোনো ব্যবস্থা নেয় না। এই যে গার্মেন্টস ব্যবসায়ী, লিঙ্কটা কোথায় আপনি বুঝতে হবে। তো এইটা তো ভিডিও একদম পরিষ্কারভাবে স্পষ্ট প্রমাণ আছে। আপনি মেয়র আতিককে পালিয়ে যেতে যে সাহায্য করেছে তার বিরুদ্ধে বিএনপির কোনো অবস্থান নাই, ঠিক আছে। এর বাইরে হচ্ছে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, আমার সাথে বিএনপির এক নেতা, কয়েকজন নেতা তো বিভিন্ন সময় টকশোর আগে পরে তো কথা হয়, তো একদিন বলছেন যে দেখো তোমরা যদি আমাদের কথা না শুনো আমরা কিন্তু আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিব। অফ রেকর্ডে উনি বলছিলেন। তো এইটা বিস্ময়কর না যে আওয়ামী লীগকে এরকম, আওয়ামী লীগ রাস্তায় নামতে পারছে? একটা হলো বিএনপির নিষ্ক্রিয়তা, আরেকটা হচ্ছে আমি বিশ্বাস করি যে একটা কোনো মিছিল এর খবর আগে ইন্টেলিজেন্স জানতো না, এরকম একটা কোনো মিছিল হয় নাই। এটা অসম্ভব। বাংলাদেশে ইন্টেলিজেন্স অত্যন্ত ইকুইপড, কোথায় কি হচ্ছে পুরোটাই তাদের সক্রিয় নিষ্ক্রিয়তা। এবং আমাদের কাছে তথ্য আসে বিভিন্নভাবে যে উত্তরায়, বসুন্ধরায় আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছে। এখানে ঢাকার বিভিন্ন এলাকার কথা আমরা শুনি, মগবাজারের কথা শুনি, অমুক জায়গার কথা শুনি। তো এটা কি আমাদের যারা ইন্টেলিজেন্স, রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স, তারা জানেন না? অবশ্যই তারা জানেন। তো তার ব্যবস্থা নেন না কেন? এখন যখন তারা ব্যবস্থা নেন না, আমাদের কাছে যখন খবর আসে কোনো ছাত্ররা যেহেতু উত্তেজিত এবং আওয়ামী লীগের ব্যাপারে প্রচণ্ড অনমনীয়, তারা যখন শোনেন যে আওয়ামী লীগের অমুক না তমুক বাসায় আছে, তখন তারা একটু বাসা টাসা ঘেরাও দিতে গেলে তখন আবার রব উঠে, মব। তো আপনি ব্যবস্থা নেন না, ওরা তো মব করবে, আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? ব্যবস্থা নিয়ে ধরিয়ে দেওয়ার পরে পুলিশকে ডাকার পরে থানা থেকে ছেড়ে দেয়, এরকম ঘটনা আছে যে উত্তরা সহ বিভিন্ন জায়গায়, ঠিক আছে। নরসিংদীতেও আপনার এরকম ঘটনা আছে অহরহ, মানে আমার এলাকায় এরকম অহরহ আছে। ফলে আওয়ামী লীগকে এস্টাবলিশমেন্ট যেটাকে আমরা ওভারঅল বলি, তার মধ্যে রাজনৈতিক দল, তার মধ্যে স্টেট, তার মধ্যে আমলাতন্ত্র এবং বাইরের ভারত, এরা সবাই চায় আসলে আওয়ামী লীগকে, একটা রিফাইন্ড আওয়ামী লীগকে আনার। এবং এই মাঝখানে আপনি দেখেছেন তাজ পরিবারকে নিয়ে এক ধরনের নাড়াচাড়া হয়েছে। এবং এই ফ্যামিলির কথা তো আমি আগে বলেছি যে এরা সুশীল ফ্যামিলি হতে পারে, কিন্তু ইতিহাসে তারা বারবার যে কাজটা করেছে যে আওয়ামী লীগ বিপদে পড়লে এসে, বিশেষত শেখ পরিবার বিপদে পড়লে এসে এরা এসে উদ্ধার করে, উদ্ধারকারী জাহাজ হিসেবে, হামজা হিসেবে হাজির হয়, এবং তারপর আবার যখন বিপদ কেটে যায় তখন বিশ্বস্ততার সাথে শেখ পরিবারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়। এটাই হচ্ছে এই পরিবারের মানে ঐতিহাসিক ভূমিকা। ফলে এরকম নানা ডিজাইনের চেষ্টা আছে।
এই চেষ্টা ফেল করলে সেকেন্ড অপশন হিসেবে আবার জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে আনার চেষ্টা আছে, নানা কিছু আছে। কিন্তু আমরা মনে করি যে এই যে কোনো চেষ্টা বাংলাদেশের জনগণের সাথে আপনি যদি ছলনা করতে চান, যারাই করতে চাক তারা আসলে সফল হবে না। আমি একটু আপনাকে একটু মানে একাডেমিক বিষয় বলি যে যে কোনো আদর্শ বা মতবাদ ভিত্তিক একটি জনগোষ্ঠীকে খুব জোর দিয়ে জোর জবরদস্তি করে যদি আপনি দমন করতে চান, সেই জায়গাটি অনেক সময় আস্তে আস্তে একটু হার্ড দিকে চলে যায়, অর্থাৎ সেটা জঙ্গি ইয়েতে উত্থানের দিকে চলে যায়। আওয়ামী লীগের এই জায়গাটিতে তাহলে সমাধান কি? আওয়ামী লীগকে তো যে যেমন আওয়ামী লীগের যে লোকগুলো আমি আমার পুরোটাই বলি, আওয়ামী লীগের তো আমি হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগের যে জেলা সভাপতি ছিল, যে হয়তো বা আসলেই দুর্নীতি কিছুই পায় নাই, বরঞ্চ সে খালি ওই যে আওয়ামী লীগকে হয়তো বোকার মতো বা বুদ্ধিমানের মতো খালি ভালোই বাসে, এমন অনেক লোক আছে না আওয়ামী লীগের মধ্যে? তো অনেক মানুষ আছে যারা বুঝে বা না বুঝেই অনেক কিছু ভালোবাসে তাদের। আমাদের দেশে তো ইমোশনটা আমরা অনেক উপরে রাখি। স্বজন হারানোর বেদনা দিয়ে কিন্তু শেখ হাসিনা এমনি টিকে থাকেনি, কারণ আমরা এটি সে ক্যাশ করতে পেরেছি, এই ইমোশনটাকে আমরা অনেক দূর নিতে পেরেছি। তো সেই জায়গাতে এটার সমাধান কি আসলে? তাহলে সমাধান একটা হলো যে যাদের বিরুদ্ধে যারা অপরাধী তাদের ক্ষেত্রে সমাধান হচ্ছে আপনাকে তাদেরকে কিন্তু এই বিরাট জনগোষ্ঠী যারা কান্নাকাটি করবে, হ্যাঁ সমর্থক, তাদেরকে তো আমরা বলি না যে তাদেরকে আমরা মানে বাংলাদেশে জায়গা দেবো না, তারা অবশ্যই বাংলাদেশে থাকবে। কিন্তু আপনার যে সরকারি এবং রাষ্ট্রীয় যে উদ্যোগ থাকা দরকার ছিল, যে আমাদের আইন উপদেষ্টা অনেকবার লিপ সার্ভিসিং দিয়েছেন যে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করব, কিংবা আমরা বলেছিলাম যে রিডেম্পশন একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদের আবার ডিআওমিফিকেশনের মধ্যে দিয়ে আবার সমাজে নিয়ে আসা, এবং তারা সমাজে থাকবে। এবং ধরেন সামনের নির্বাচন, তারা কি ভোট দেবেন না? ভোট দেবেন, তাদের যাদেরকে পছন্দ তাদেরকে ভোট দেবেন। কিন্তু কোনো রকমের আপনি এগুলো না করে যখন আওয়ামী লীগ এখনও বলে যাচ্ছে যে জুলাইকে তারা ঝুলাবে, এবং তারা বিশ্বাস করতেছে যে তারা এই ইলেকশনের পরেই বা এই ইলেকশনেই হয়তো কামব্যাক করবে, তখন তো আপনার তাদের ব্যাপারে হার্ড না হয়ে কোনো উপায় নেই। আর যেটা আপনার হিলিং প্রসেস, এটা খুব লম্বা, এবং সেটার জন্য তাদেরও কিন্তু কিছু করার আছে, তাদেরকে কিন্তু অনুতাপ প্রকাশ করতে হবে যে এইটা ভুল হয়েছে। কিন্তু আপনি ধরেন এরকম হইতে পারতো না যে যারা আপনার দীর্ঘ 15 বছর বা আরও বেশি সময় ধরে আওয়ামী লীগ করেছে, তারা এখন বলবে যে এই যে এখন যে তারা ডিম টিম মারে, এটা না বলে তারা বলতে পারে না যে আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে, সুতরাং আমরা ওনাকে আর মানি না, আমরা প্রত্যাখ্যান করলাম, এবং আমরা দেশবাসীর কাছে তারাও ভয় বলে না, কারণ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এমন যে দলের ভিতরে কিন্তু একজন আরেকজনকে ফেলে দেয়। আপনি তার মানে তারা এখন এই দলের ভবিষ্যৎ দেখে, তার মানে তারা এখনো মনে করে যে এই দল নিয়ে তারা আবার ফেরত আসবে। ভয়টা কার প্রতি? আমি তো বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যারা কোনো অপরাধ করে নাই তাদেরকে ক্ষমা করে দিতে সবসময় প্রস্তুত, শুধু আপনার কাছে শুনতে চাই যে আমরা সরি। কিন্তু আপনি যখন এখনো বলে যাচ্ছেন যে আমাদের সাথে ষড়যন্ত্র হয়েছে, আমাদেরকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে, এটা আওয়ামী লীগের মানে একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত এটা বিশ্বাস করে তাদেরকে ষড়যন্ত্র করে। এবং ওই যে শেখ হাসিনার পক্ষে যিনি গতকালকে কোর্টে দাঁড়িয়েছিলেন, ওই আইনজীবী এটা বললেন যে ষড়যন্ত্র করে একটি বৈধ সরকারকে সরানো হয়েছে, এটাই কিন্তু তারা বিশ্বাস করে। আপনি এই বিশ্বাস করে তো এই সমাজে আবার রিকনসাইল করতে পারবেন না। রিকনসিলিয়েশন প্রসেসটা রেসিপ্রোকাল, সরকারি রাষ্ট্রীয় উদ্যোগ থাকতে হবে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওই বোঝাপড়া থাকতে হবে যে হ্যাঁ যারা। আচ্ছা, আমি ইয়েতেই যাই, কি করবেন এখন? তারা এটা বিশ্বাস করে, কি করবেন আপনি এটার ব্যাখ্যায়? আপনি তাদেরকে শাস্তি দিতে হবে যারা এটার সাথে জড়িত। এর বাইরে যারা আছে তারা আস্তে আস্তে যদি আপনি যদি আওয়ামী লীগকে কামব্যাক করানোর আলোচনাটা সমাজের মধ্যে রাখেন, আগামী ইলেকশনে তাদেরকে আসতে দিতে চান, তখন তো আওয়ামী লীগের সমর্থকরা মনেই করবে ঠিক আছে আওয়ামী লীগ তো আসতেছে মনে হয়, খুব বেশি দূর না। কিন্তু যদি এটার ব্যাপারে আমরা একটা সমস্ত রাজনৈতিক দল একটা প্রশ্ন অভিন্ন জায়গায় আসতে পারতাম যে আওয়ামী লীগ হ্যাজ নো ফিউচার ইন দিস কান্ট্রি, এটা যদি আমরা পরিষ্কারভাবে বলতাম। আমি এখানে রাশেদুল ইসলাম আপনার কাছেও জানতে চাই, সেটি হলো যে বিএনপি যে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিষয়ে বা জাতীয় পার্টির বিষয়ে সামগ্রিকভাবে, ঠিক আছে, আওয়ামী লীগের তো সরকার নিষিদ্ধ করেছে, সেখানে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আর জাতীয় পার্টির ক্ষেত্রে তারা বলেছেন যে এইভাবে নির্বাহী আদেশে একের পর এক রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না। এটি কনস্টিটিউশনাল জায়গা থেকে দেখলে কিন্তু এটি অবৈধ কিছু বলেনি, বরঞ্চ একটি ট্রু ডেমোক্রেটিক প্রসেসের দিকেই সে বলেছে। এখানে যে কোনো রাজনৈতিক দলের নাম বসিয়ে দিলে খুব ভালো শোনা যেত। সেই জায়গা থেকে আসলে উত্তরণের উপায়টি কি? আগামী নির্বাচনে যে কথাটি হচ্ছে না, আমার যেটা মনে হয় যে এই বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে যাবে আগামী নির্বাচনের পরিস্থিতি তৈরিতে। আচ্ছা, আওয়ামী লীগের বিষয়টা একটু আমি বলি। আপনি যদি আওয়ামী লীগে যারা অপরাধ করেছে, কারণ তাদের অপরাধ করার সংখ্যাটা কিন্তু অনেক। প্রথমত হলো আওয়ামী লীগের গত 15 বছর যারা অপরাধ করেছে সেই অপরাধের যদি বিচারটা করা যায়, আমার না আপনি যে সমস্যাটা দেখছেন যে যারা আওয়ামী লীগের নিরপরাধ, নির্বাচনের আগে কি সম্ভব? না, সেটা সম্ভব না, সেটা তো এই সময় সম্ভব না। আরেকটা হচ্ছে আওয়ামী লীগ যে ধরনের গণহত্যা চালিয়েছে,
তো দল হিসাবে তারও তো একটা বিচার হওয়ার দরকার। আমি বলছি এই যে সামগ্রিকভাবে যদি বিচারগুলো করা যায় তাহলে কিন্তু আপনি যে সমস্যাটির কথা বলছেন যে যারা আওয়ামী লীগের সাপোর্টার, নিরীহ সাপোর্টার, যারা আসলে যে ম্যান হিসাবে, দেশের নাগরিক হিসাবে তাদের তো কোনো অপরাধ নাই, কিন্তু আমি বলছি যে তাহলে মনে হয় এই সমস্যাগুলো আর থাকে না। আর একটা বিষয় আমার কাছে মনে হয় যে আপনি বিএনপির বিষয়ে যেটি বললেন যে বিএনপি আওয়ামী লীগের বিষয়ে খুব বেশি নমনীয়, আমার কাছে এটা মনে হয় না যে বিএনপিও চায় যে আওয়ামী লীগ, না, আমি বলিনি, আমি এটা আপাতত বিএনপি দৃষ্টিতে চায় মনে চায় না। হচ্ছে। আমার মনে হয় কোনো বিএনপিও চায় না, জামাত ইসলামও চায় না, এনসিপিও চায় না। আমার মনে হয় হয়তো কথাবার্তা মনে হচ্ছে এরকম, তাদের রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে কোনো দলই মনে হয় চায় না যারা ফ্যাসিবাদ বিরোধী যে আওয়ামী লীগ কামব্যাক করুক। আর আওয়ামী লীগের আমার মনে হয়, আমি কিন্তু মনে করি না যে আওয়ামী লীগের কামব্যাক করা আগামী 15-20 বছরের ভিতরে সম্ভব। সেটা সম্ভব না। আগের সেই মডেলে, আগের যে ন্যারেটিভ বা যে মডেলে আওয়ামী লীগ বাংলাদেশে পলিটিক্স করেছে সেইভাবে আসলে ফেরা সম্ভব না। আর আপনি এই ডিমের যে এটা একটু বলতে চাই, এই জন্য দেখেন আপনার আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে কোথাও কাউকে কিছুই করতে পারছে না। যখনই বিদেশে যাচ্ছে, বিশেষ করে যারা ছাত্র আন্দোলনে, যারা ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের প্রতি এক ধরনের ক্ষোভ প্রকাশ করছে। বা এই যে আমরা যেটি দেখেছি, আপনি যদি গতকাল এই যে আমেরিকার যে নিউ ইয়র্কের বিষয়টি যদি দেখেন ওখানে কিন্তু আপনি যদি এই ধরনের বিক্ষোভ করতে চান অনুমতি নেওয়া লাগে, বাট আপনার কিন্তু এই ধরনের বিক্ষোভে এইগুলো কিন্তু করার কোনো অনুমতি নাই। আর যেভাবে তারা করছে এটা কিন্তু নজিরবিহীন। আপনি যদি গত 15 বছর দেখেন, 16 বছর দেখেন, বিএনপিও কিন্তু যখনই শেখ হাসিনা আমেরিকায় গিয়েছে তখনই কিন্তু এরকম বিএনপির পক্ষ থেকে এরকম বিক্ষোভ করা হয়েছে। কিন্তু এইরকম নজিরবিহীন এরকম আপনাকে কোনো বস্তু ছুড়ে মেরে আপনাকে আঘাত করা এটা কিন্তু করা হয়নি, এবং এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব। তো এটার প্রতিকারটা কি? এই যে এই বিষয়গুলো বাড়লে কি হবে? কোনটা? এই বিষয়গুলো তো ধীরে ধীরে বাড়ছে। না, সেটা আমার মনে হয় যখন ইলেকশনটা হয়ে গেলে আমার মনে হয় তখন আমার যা ধারণা যে তখন এই যে আওয়ামী লীগের যারা এই যে নির্বাচন, আমার মনে হয় আমাদের যে আগামীতে যে ইলেকশনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের আপনার এই যে আওয়ামী লীগের বিচারের বিষয়ে সিরিয়াস কমিটমেন্ট করার দরকার, এবং তাদের যে ম্যানিফেস্টো থাকবে ওখানে সিরিয়াসলি তাদের এটাকে অন্যভাবে হাইলাইট করার দরকার যে আমরা এইভাবে বিচারগুলো শেষ করব। এই সরকার হয়তো স্বল্প সময়ের কারণে করি না, আপনার মানে বিচারগুলো করাতে পারলেই সমাধানটা চলে আসবে। হাতে একদম সময় নেই, আপনার জন্য 1 মিনিট যদি পুরো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারেন। না, অ্যাবসলিউটলি এটা অস্পষ্টতা রেখে কিংবা কোনো হেজিপেজি করে আপনি এটা কোনো সমাধান পাবেন না। এটা আমাদেরকে খুব সুস্পষ্ট এবং মানে সামষ্টিক সিদ্ধান্ত নিতে হবে জাতি হিসেবে, যে আওয়ামী লীগ প্রশ্ন একটা হলো বিচারের প্রশ্ন, আরেকটা হচ্ছে তাদেরকে কীভাবে আমরা আবার রিকনসাইল করবো। বিচার নিয়ে যদি আপনি ধরেন এখনও পর্যন্ত জুলাই গণহত্যার বিচারেরও খুব একটা অগ্রগতি নাই, তো যদি আপনি বিচারের প্রশ্নটা মীমাংসা করতে পারেন তাহলে অটোমেটিক্যালি এটা প্রশ্ন অর্ধেক সলভ হবে। বাকিটা হচ্ছে আপনার তাদের মধ্যে নানাভাবে রিকনসিলিয়েশন প্রসেসে আসতে হবে। তো সেটা আমরা নানা ধরনের দেখতে পাচ্ছি, মানে গাফিলতি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বিচার ব্যবস্থা, যেটি রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা সন্নিবেশিত হয়েছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এটি হয়েছে আধুনিক রাষ্ট্রে, এই বিচার ব্যবস্থা কিন্তু আসলে সামাজিক দায়বদ্ধতার থেকে আসে। অর্থাৎ যদি জাতির 1 জন মানুষ 2 জন মানুষ এভাবে অর্ধেক জাতি যদি একটি দেশে 100 জন থাকে, তার মধ্যে 50 জন চায় এই বিষয়ের বিচার হওয়া উচিত, তার মধ্যে 70 জন চায় এই বিষয়ের বিচার হওয়া উচিত, তখনই কিন্তু বিচারটা আস্তে আস্তে সেটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রবেশ করে। কিন্তু সেখানে জনমতের একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল, তারা যদি রাজনৈতিক রেটোরেক্টের মাধ্যমে, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ধরি মাছ নাচুই পানি এই পদ্ধতিতে এগোয়, এবং আওয়ামী লীগের বিচার হওয়া উচিত কিনা, জাতীয় পার্টি নির্বাচনে আসা উচিত কিনা, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্নে যদি ধরি মাছ নাচুই পানি, দেখি না ওরা করুক আমরা দেখি, এই পদ্ধতিতে যায়, সেই জায়গাটিতে আসলে কার ক্ষতি হবে কার ক্ষতি হবে না এই বিষয়টি অবশ্যই ভেবে দেখা দরকার। আমাদের দেশে এই যে রিসার্চ, একটি রাজনৈতিক দলের উচিত যে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা এই জায়গাটিকে নিয়েই এগোনো। যদি তারা অনেক কিছুতেই এরকম নমনীয় ভাব দেখায়, তাহলে সাধারণ মানুষের জনমতও কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে পারে এই বিষয়গুলোতে। শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।